সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ রয়েছো। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস রুমা, তোমাদের সাথে আজকে ফিনান্স ও ব্যাংকিং নিয়ে কথা বলবো। আজকে আমরা ফিনান্স ও ব্যাংকিং এর যে অংশটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অর্থায়নের শ্রেণী বিভাগ ও কারবারি অর্থায়নের গুরুত্ব। অর্থায়নের শ্রেণী বিভাগ ও কারবারি অর্থায়নের গুরুত্ব। তো অর্থায়ন কাকে বলে আমরা এর আগে শিখেছি। অর্থায়ন জিনিসটা কি কি কাজে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমাদের বেশ ধারণা রয়েছে। এই যে অর্থায়ন জিনিসটা মানে তহবিল সংগ্রহ এবং তার ব্যবহার, এটা কি শুধু যে কোনো একটি কাজে হয়? না, একটি কাজে না, বিভিন্ন ধরনের কাজে এই অর্থায়নের প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের কাজ না, আমরা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনকে ভাগ করি বা প্রতিটা জায়গা দেখি, প্রতিটা জায়গাতেই অর্থায়নের প্রয়োজন। এবং আমরা এই মৃত্যু পর্যন্ত যতগুলা সংগঠন প্রতিষ্ঠান বা কাজের সাথে জড়িত থাকি, প্রতিটা কাজেই অর্থের প্রয়োজন। তার মানে হচ্ছে সবাইকেই কোথাও না কোথাও থেকে অর্থ সংগ্রহ করতে হয় এবং সেই অর্থের উপযুক্ত ব্যবহার করতে হয়। এই জন্য অর্থায়নের শ্রেণী বিভাগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ৬টি ভাগে ভাগ করা হয়েছে। অর্থায়নের শ্রেণী বিভাগকে ৬টি ভাগে ভাগ করা যায়। ভাগ ৬টি হচ্ছে পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। আমি জানি তোমরা এই ৬টির নাম জানো, তারপরও আমি আবার বলছি। পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। এবং এই প্রতিটি অর্থায়ন কিভাবে করা হয় সেটি নিয়ে আমি আলোচনা করছি। সবার প্রথমে যেটি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে পারিবারিক অর্থায়ন। আমরা পরিবারের মধ্যে বসবাস করি। পরিবার সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম সংগঠন এবং কয়েকটি পরিবার নিয়ে একটি পাড়া হয়, মহল্লা হয়। এই সংখ্যাগুলো আমরা অনেক ছোট থাকতে শিখেছি 3-4-এ। তার মানে কি একটি রাষ্ট্র বা দেশের ব্যবসা প্রতিষ্ঠানের ভিত্তি হচ্ছে পারিবারিক অর্থায়ন। তার মানে পরিবারেও অর্থায়ন লাগে, সেটা আমার থেকে তোমরাই ভালো বুঝো। যে তুমি যদি এখনই চাও বাবার কাছে কি বাবা আমাকে একটা কি দাও, মোবাইল দাও, বাবা কি চট করে কিনে দিবেন? শুধু তোমার বয়স হয়নি, ব্যাপারটা কি এটা? তাহলে বাবাই কি শুধু কি করবেন? চাইলেই কি বাবা ১ লক্ষ টাকা বা ৫০,০০০ টাকার একটা মোবাইল কিনে ফেলেন? তোমার না হয় বয়স হয়নি, বাবার তো বয়স হয়েছে, কিন্তু তিনি কেন জিনিসটা কিনবেন না? এই যে অর্থায়নের ব্যাপারটা, যে অর্থটা কোথা থেকে আসবে, আমি যে কিনে ফেলবো আমার অর্থটা কোথা থেকে আসবে, যেই পরিমাণ অর্থ লাগবে কিনতে সেই অর্থ আমার হাতে রয়েছে কিনা, এবং সেই অর্থ যে আমি ব্যয় করব আমার অন্য কোনো ব্যয় রয়েছে কিনা, সেই সব কিছু বাবাকে কি করতে হয়? চিন্তা করতে হয়। এজন্যই কি বলা হয় পরিবারের আয় কোথা থেকে হবে এবং এই আয়গুলা কোথায় কিভাবে ব্যয় করা হবে, এইটা নিয়ে চিন্তা করাই হচ্ছে পারিবারিক অর্থায়নের মূল কাজ। মানে যে কোনো পরিবারে বাবা বা মা আয় করবেন, পাশাপাশি দু একটা হয়তো আয় থাকতে পারে। আমাদের সমাজে বেশিরভাগ পরিবারের আয়টা কি একটি বা দুটি খাত থেকেই হয়ে থাকে। এবং ব্যয়টা কি অসংখ্য। ব্যয় হচ্ছে সকালে উঠে আমাদের রিক্সা ভাড়া থেকে শুরু করে বিকালে বিছানায় ঘুমানো পর্যন্ত প্রতিটি ধাপে আমাদের ব্যয় রয়েছে। এই ব্যয়গুলো কিভাবে কোথায় করলে পরিবারের সবার সবচেয়ে বেশি ভালো হবে বা উপকার হবে সেটাকে কি করতে হয়? নির্ধারণ করতে হয়। নির্ধারণ করে গুরুত্ব অনুযায়ী কি করতে হয়? সেই অর্থটা ব্যয় করতে হয়। এটা হচ্ছে দৈনন্দিন ব্যয়। এছাড়াও কিছু ব্যয় রয়েছে, যেমন আমাদের ফ্রিজ কিনতে হয়, টিভি কিনতে হয়। এগুলো তখন কি করতে হয়? যদি আমার সঞ্চয়কৃত অর্থ থাকে ভালো, না থাকলে আমরা চাইলে কোথাও থেকে কি করতে পারি? ধার করতে পারি। এই জন্য কি বলা হয় পরিবারের আয় থেকে ব্যয় যদি কম হয় আমাদের ধার করতে হবে, এবং ব্যয় বেশি হলে প্রয়োজনে ব্যয়টাকে হ্রাস করতে হবে। আর ব্যয় থেকে যদি আয় বেশি হয় তবে সেটা আমরা ভবিষ্যতের জন্য জমা রাখতে পারি, এরপরে যেটি আসতেছে সেটি হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। আমি এখানে লিখেছি আন্তর্জাতিক অর্থায়নটা কি। আন্তর্জাতিক অর্থায়নটা হচ্ছে আমদানি রপ্তানি। আমরা আমদানি কাকে বলে, রপ্তানি কাকে বলে আমরা জানি, যে বাইরের দেশ থেকে বা নিজের ভৌগোলিক রাজনৈতিক ভৌগোলিক সীমাতার বাইরের থেকে কোনো জিনিস আনা হচ্ছে আমদানি, আর নিজের রাজনৈতিক ভৌগোলিক যে সীমানা রয়েছে তার বাইরে কোনো কিছু বিক্রি করা হচ্ছে রপ্তানি। আমরা কোথায় কিভাবে রপ্তানি করব এইগুলা নিয়ে যখন আমরা কোথাও কাজ করা হয় সেটা হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন। এবং যেই দেশের আমদানি থেকে রপ্তানি বেশি সেই দেশে কি বাণিজ্যে ঘাটতি থাকে না, কিন্তু বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে কি করা হয়? আমদানিটা বেশি হয়ে থাকে, রপ্তানি থেকে আমদানি বেশি, তার মানে তাদের বাণিজ্যিক ঘাটতি থাকে। এই ঘাটতি কিভাবে ব্যবস্থাপনা করা হবে সেটা নিয়ে আন্তর্জাতিক অর্থায়নে কাজ করা হয়। আর বাংলাদেশের মতো দেশগুলা যেসব দেশে আমদানি বেশি রপ্তানি কম, তাদের যে অর্থের ঘাটতিটা থাকে তারা সেটা কিসের মাধ্যমে
পুষিয়ে থাকে রেমিটেন্সের মাধ্যমে। রেমিটেন্স জিনিসটা কি? আমাদের যে বিদেশে প্রবাসী ভাইয়েরা বা বোনেরা রয়েছেন, ওনারা যে অর্থটা পাঠান সেটাই হচ্ছে রেমিটেন্স, সেটাই হচ্ছে রেমিটেন্স। তারপরে আমরা কথা বলবো সরকারি অর্থায়ন। এই যে সরকার এত বড় বড় কাজ করে, আমরা যে রাস্তাঘাট চট করে আমরা বলি সরকার কেন দিচ্ছে না, সরকার কিভাবে দিবে, কোথা থেকে দিবে? সরকারে কি অটের টাকা? আমরা হয়তো বলতে পারি সরকার তো চাইলেই টাকা ছাপাতে পারে, কিন্তু টাকা ছাপানো কি এত সহজ? যদি টাকা ছাপিয়ে সবার হাতে টাকা দিয়ে দেয়, ওর যতটুকু প্রয়োজন তার বেশি দিয়ে দেয়, তাহলে কি অর্থের কোনো মূল্য থাকবে না? সরকারি অর্থায়নেরও একটি নিয়ম রয়েছে, সে কতটুকু টাকা ছাপাতে পারবে বা কিভাবে টাকা ব্যয় করবে, সে অতিরিক্ত কোনো অর্থই কি করতে পারবে না, ছাপাতে পারবে না, তাকে নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। নিয়মটা হচ্ছে কি, সরকারি ব্যয়ের যে নিয়ম সেটা হচ্ছে সরকার প্রথমে বাজেটে দাঁড়িয়ে তার বাৎসরিক ব্যয়টা নির্ধারণ করে থাকে, যে সে কোন কোন খাতে কি পরিমাণ অর্থ ব্যয় করবে, এবং ব্যয়টা নির্ধারণ করার পরে সরকার কোথা থেকে সেই অর্থটা আয় করবে সেটা সে চিন্তা করে। তার ব্যয় বিভিন্ন ধরনের রয়েছে, রাস্তাঘাট নির্মাণ, ট্যাক্স, বেলুম, সরকারি কর্মচারীদের বেতন, হাসপাতালের খরচ, স্কুলের খরচ সবই রয়েছে। আয়ের বিভিন্ন খাত রয়েছে, যেমন আয়কর, ট্যাক্স, ইনকাম ট্যাক্স, সবকিছু হচ্ছে সরকারের আয়ের উৎস। সরকার যে শুধু এভাবে করে এরকম না, সরকারকে মাঝে মধ্যে আয় থেকে ব্যয় বেশি হলে ঘাটতি বাণিজ্য বলে তখন সরকার প্রয়োজনে দেশে বা বিদেশে বিভিন্ন জায়গা থেকে কি করে ঋণ গ্রহণ করে থাকে। মাঝে মধ্যে যে আমাদের পদ্মা সেতু হয়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি, এগুলার মাধ্যমে যে অর্থটা কি করা হয়, সংগ্রহ করা হয়, যে সরকার এবং বেসরকারি উদ্যোগে মিলিয়ে কোনো কাজে অর্থ ব্যয় করা, সেভাবেও সরকারি অর্থায়নটা করা হয়। আর সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য সমাজ কল্যাণ, সমাজের কল্যাণের জন্য করা হয়। এবং সরকার যেসব কি করে থাকে, অর্থায়ন করে থাকে বা যেসব জায়গায় ব্যয় করে থাকে, সেগুলো সাধারণত অলাভজনক হয়ে থাকে, অলাভজনক হয়ে থাকে। তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। অব্যবসায়ী প্রতিষ্ঠান কি? তুমি দেখো আমাদের স্কুল, তুমি যে স্কুলে আসো সেটা কি কোনো ব্যবসা প্রতিষ্ঠান মুনাফার জন্য? না, এটি একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান। তোমার বাসার সামনে যে মন্দির বা মসজিদটা রয়েছে সেটি কি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান? না। অথবা ধরো তোমাদের যে খেলার ক্লাবটা রয়েছে পাড়ায় যেখানে খেলাও, সেগুলো কি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান? না। তো এই প্রতিষ্ঠানগুলো কি অব্যবসায়ী? তো এই যে আমাদের স্কুলের কি কোনো অর্থের প্রয়োজন নেই, মসজিদ মন্দিরে কি হুজুরদের কোনো টাকার প্রয়োজন নেই? অবশ্যই রয়েছে। তার মানে কি তাদেরকেও কোনো না কোনো জায়গা থেকে তহবিল সংগ্রহ করতে হয়, এবং এই তহবিলটা কোথায় কিভাবে ব্যবহার করলে সুষ্ঠু ব্যবহার হবে তার জন্য লক্ষ্য রাখতে হয়। তো এই যে প্রতিষ্ঠানগুলো তারা কোথা থেকে আনবে অর্থ, কোথায় ব্যয় করবে, সেটা নির্ধারণ করাই হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন, আমাদের অধ্যায়টার নামই হচ্ছে ব্যবসায় অর্থায়ন। অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন, আমরা আগে যে সংজ্ঞাটা পড়েছিলাম অর্থায়ন, সেটা বা এই যে বইয়ে আমরা যাবতীয় সবকিছু নিয়ে কথা বলবো, সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে ব্যবসায় অর্থায়ন নিয়ে আমরা কথা বলছি। ব্যবসায় অর্থায়ন জিনিসটি হচ্ছে যে মুনাফা অর্জনের জন্য যখন কোনো প্রতিষ্ঠান তহবিল সংগ্রহ করবে এবং বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করবে, সেটি ব্যবসায় অর্থায়ন। যে কি করা হবে, একটি ব্যবসা প্রতিষ্ঠান সে ব্যয়টা করবে কিসের জন্য? মুনাফা অর্জনের জন্য, এবং তার জন্য সে যে যে প্রক্রিয়ায় অর্থ সংগ্রহ করবে যাবতীয় প্রক্রিয়াটাই হচ্ছে ব্যবসায় অর্থায়ন। আমরা এই সম্পূর্ণ বইয়ের জিনিসটি নিয়ে আবার পড়বো, এবং যেহেতু তোমরা এবার এসএসসি পরীক্ষার্থী, তোমাদের এটি নিয়ে বেশ ভালো ধারণা রয়েছে আমি বিশ্বাস করি, সেহেতু এটি নিয়ে নতুন করে কিছু বলছি না। এরপরে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আমরা কি জানি, বাণিজ্যিক ব্যাংকগুলা হচ্ছে একটি ব্যবসায় প্রতিষ্ঠান, তারা কি নিয়ে কাজ করে? অর্থ নিয়ে। কিন্তু অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে তাদের প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করে বা অর্থ সংগ্রহ করে, ব্যাংক সেভাবে করে থাকে না। ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ এবং সেটা বিনিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। তারা কি করে থাকে, আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং এই আমানতের বিনিময়ে আমাদেরকে খুবই স্বল্প সুদ দিয়ে থাকে, এবং সেই আমানতগুলো কি করে তারা একসঙ্গে করে বড় আকারে বিভিন্ন সাধারণ জনগণকে ঋণ আকারে প্রদান করে, এবং এই ঋণের বিনিময়ে তারা বড় আকারে সুদটা গ্রহণ করে থাকে। এই দুটার মধ্যে যেই পার্থক্য সেটাই তাদের মুনাফা। আমরা ব্যাংকিং এটা নিয়ে আলোচনা করব। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। বুঝে থাকতে পারলে বাড়ির কাজটি করবে সবাই। অর্থায়নের শ্রেণীবিভাগ লিখবে এবং তা বিশ্লেষণ করবে। প্রয়োজনে তোমরা একটার সাথে আরেকটার পার্থক্য, যে পারিবারিক অর্থায়নের সাথে সরকারি অর্থায়নের পার্থক্য, সরকারি অর্থায়নের সাথে আন্তর্জাতিক অর্থায়নের পার্থক্য, ব্যবসায়ের সাথে অব্যবসায়ী অর্থায়নের পার্থক্য, এরকম যদি লিখে লিখে পড়ো তাহলে দেখবে তোমাদের জন্য ব্যাপারটি আরো সহজ হবে, পরীক্ষায় যে কোনো সৃজনশীল ধরতে পারবে।
এতক্ষণ মনোযোগ দিয়ে সবাই ক্লাসটি করার জন্য ধন্যবাদ সবাইকে।